তুমি কি জানো রেলের গ্রুপ ডিতে যে সমস্ত পোস্ট আছে এই পোস্টগুলোতে আবেদন করতে হলে মিনিমাম এডুকেশন কোয়ালিফিকেশান অর্থাৎ মিনিমাম শিক্ষাগত যোগ্যতা তোমার কি থাকা প্রয়োজন? মিনিমাম যে যোগ্যতা তোমার থাকা প্রয়োজন সেটা হচ্ছে সিম্পল মাধ্যমিক পাস, কোনো রকম পার্সেন্টেজের ব্যাপার নেই। তুমি যদি মিনিমাম মাধ্যমিক পাস হয়ে থাকো তাহলেই তুমি রেলের গ্রুপ ডিতে যে সমস্ত পোস্ট আছে তার জন্য তুমি কিন্তু আবেদন করতে পারবে। এছাড়া আরও একটা মজার বিষয় যেটা অনেকটা বেশি বয়স অবধি কিন্তু এই রেলের গ্রুপ ডি যে সমস্ত পোস্ট আছে তার জন্য কিন্তু আবেদন করা যায়। এছাড়া আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় 2022 সাল থেকে রেল গ্রুপ ডি এর যে সিলেকশন প্রসেস তার মধ্যে অ্যাড করছে। আগে কি হতো জানো, রেলের গ্রুপ ডি এর ক্ষেত্রে প্রথমে একটা এক্সাম হতো, তারপরে তোমাদের ফিজিক্যাল টেস্ট হতো, তারপরে তোমাদের ডকুমেন্টস ভেরিফিকেশন হয়ে সরাসরি সিলেকশন হতো। কিন্তু 2022 সালে যে পরীক্ষাটা হবে এর জন্য তোমাদের ফর্ম ফিল আপ হয়েছিল লাস্ট 2019 সালে, যারা করেছিল তারা জানে। তো 2022 সালে যে পরীক্ষাটা হবে সেক্ষেত্রে একটা পরীক্ষা হবে না, প্রথমে সিবিটি 1 হবে, তারপরে আবার সিবিটি 2 হবে। তো আজকের এই ভিডিওতে আমরা সমস্ত কিছু বিস্তারিত তথ্য নিয়ে আলোচনা করব। আমি ধরে নিচ্ছি যে তুমি রেলের গ্রুপ ডি সম্বন্ধে কিছু জানো না, সেই হিসাবে আজকে বিস্তারিত আলোচনাটা হবে। একদম প্রথমেই আমরা জানবো যে তোমার কত বয়স থাকা প্রয়োজন। তারপরে দেখো আমি লিখে রেখেছি এডুকেশন কোয়ালিফিকেশন, আমি তোমাদের শুরুতেই বললাম মাধ্যমিক পাস হলেই হয়ে যাবে। এছাড়া দেখো নেক্সট পয়েন্ট আমরা জানবো তুমি কিভাবে অ্যাপ্লাই করবে, অ্যাপ্লাই করার সময় তোমাকে কত টাকা ফিস পে করতে হয়, কি কি ধরনের পোস্ট আছে, সিলেকশন অর্থাৎ তোমাদের নিয়োগ প্রক্রিয়া কি কি ধাপ আছে, তোমাদের পরীক্ষার কি সিলেবাস আছে, কোন বিষয় থেকে তোমাদের কত নম্বর আসে, ফিজিক্যাল টেস্টের ক্ষেত্রে কত মিটার তোমাদের দৌড়াতে হয়, ছেলেদের ক্ষেত্রে কি, মেয়েদের ক্ষেত্রে কি, এছাড়া তোমাদের পরীক্ষার ভাষা কি থাকবে, পার মান্থ তোমরা কত টাকা স্যালারি পেতে পারো, সমস্ত কিছু খুব দ্রুত এই ভিডিওর মধ্যে দিয়ে আলোচনা করব। আশা করছি আজকের এই ভিডিওটা অবশ্যই তোমাদের ভালো লাগবে। চলো শুরু করা যাক। একদম শুরুতেই আমরা নাম্বার 1 পয়েন্টে জানবো যে তোমার কত বয়স হওয়া প্রয়োজন। দেখো তুমি যদি জেনারেল ক্যান্ডিডেট হয়ে থাকো সেক্ষেত্রে মিনিমাম তোমার হওয়া চাই হচ্ছে 18, ম্যাক্সিমাম তোমার হওয়া চাই 33। যার কারণে আমি আগে বললাম যে অনেকটা বেশি বয়স অবধি কিন্তু তোমরা আবেদন করতে পারবে, এটা হচ্ছে জেনারেলদের জন্য। এছাড়া তুমি যদি ওবিসি ক্যান্ডিডেট হয়ে থাকো তুমি বয়সে টোটাল 3 বছরের ছাড় পাবে। তোমার ক্ষেত্রে কত হয়ে যাবে বয়স, তাহলে 18 থেকে 36। এছাড়া তুমি যদি এসসি বা এসটি ক্যান্ডিডেট হয়ে থাকো তুমি কিন্তু বয়সে টোটাল 5 বছরের ছাড় পাবে, তোমার ক্ষেত্রে বয়স হয়ে যাবে 18 থেকে 38। এই হচ্ছে তোমাদের বয়সের ব্যাপার। চলে এসে আমরা নেক্সট পয়েন্ট এডুকেশন কোয়ালিফিকেশান। একদম শুরুতেই আমি তোমাদের বলে দিয়েছি সিম্পল, তুমি যদি মাধ্যমিক পাস করে থাকো তাহলে তুমি কিন্তু আবেদন করতে পারছো। এছাড়া পার্সেন্টেজের কিন্তু তেমন কোনো ব্যাপার নেই যে এত পার্সেন্টই আমাকে পেতে হবে, সিম্পল পাস হলেই কিন্তু তুমি আবেদন করতে পারবে। ঠিক আছে, চলে এসে আমরা নেক্সট পয়েন্ট তুমি কিভাবে অ্যাপ্লাই করবে এবং অ্যাপ্লাই করার সময় তোমাকে কত টাকা ফিস পে করতে হবে। তো দেখো অ্যাপ্লাই করার যে প্রসেস সেটা সম্পূর্ণ অনলাইন, তোমাকে অনলাইনে আবেদন করতে হবে। আরআরবি অর্থাৎ রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে গিয়ে তোমাকে অনলাইনে আবেদন করতে হবে। নতুন করে আবার যখন নোটিফিকেশান বেরোবে আমি তোমাদের জানিয়ে দেবো। যদি আমরা ফিসের কথা চিন্তা করি সেক্ষেত্রে তুমি যদি জেনারেল হয়ে থাকো তাহলে তোমাকে ফর্ম ফিল আপের সময় 500 টাকা দিতে হবে। এছাড়া তুমি যদি এসসি এসটি বা যে কোনো ধরনের ফিমেল বা পিডব্লিউবিডি এই ধরনের ক্যান্ডিডেট হয়ে থাকো তাহলে তোমাকে ফর্ম ফিল আপের সময় দিতে হবে হচ্ছে 250 টাকা। এক্ষেত্রে অনেকেই তোমরা প্রশ্ন করো দাদা আমি মেয়ে এবং আমি জেনারেল, সেক্ষেত্রে আমার জন্য কি 500 টাকা না 250 টাকা? অ্যান্সার হবে তোমার জন্য 250 টাকা। যে কোনো ধরনের মেয়েদের জন্য ফর্ম ফিল আপের যে ফিস সেটা হচ্ছে 250 টাকা। এছাড়া এসসি এসটি এবং পিডব্লিউবিডি হলেও কিন্তু 250 টাকা। এক্ষেত্রে একটা বিষয় আছে, তোমরা যদি পরীক্ষায় বসো, ধরো তুমি ফিস পে করলে 500 টাকা, তুমি যদি পরীক্ষায় বসো তাহলে তুমি 400 টাকা আবার রিটার্ন পেয়ে যাবে, আর যদি না বসো তাহলে কিন্তু রিটার্ন পাবে না। ঠিক আছে, ঠিক একই রকমভাবে যারা এসসি এসটি ফিমেল বা পিডব্লিউবিডি এই ধরনের ক্যান্ডিডেট আছে তারা কিন্তু পুরো টাকাটাই রিটার্ন পেয়ে যাবে যদি তুমি পরীক্ষায় বসো, আর পরীক্ষায় না বসলে কিন্তু রিটার্ন পাওয়া যায় না। ঠিক আছে, এই গেল তোমাদের অ্যাপ্লাই এবং ফিসের ব্যাপারটা। চলে আসি আমরা নেক্সট পয়েন্ট পোস্ট, অর্থাৎ তুমি কোন কোন পোস্টের ক্ষেত্রে আবেদন করতে পারো। তো দেখো 2019 সালে যখন লাস্ট বার নোটিফিকেশান আউট হয়েছিল তাতে কিন্তু টোটাল 17টা পোস্ট ছিল। তুমি যখন আবেদন করবে বা অ্যাপ্লাই করবে তোমাকে প্রেফারেন্স দিতে হবে যে আমরা ফার্স্ট প্রেফারেন্স এটা, সেকেন্ড প্রেফারেন্স এটা। দেখো আমি সম্ভব হলে তোমাদের স্ক্রিনে একটা চার্ট দিয়ে দিচ্ছি কোন কোন পোস্টে তোমরা আবেদন করতে পারো, তোমরা চাইলে কিন্তু সেটাকে স্ক্রিনশট নিয়ে নিতে পারো। ঠিক আছে, চলে আসি আমরা নেক্সট পয়েন্ট, গুরুত্বপূর্ণ পয়েন্ট তোমাদের সিলেকশন অর্থাৎ নিয়োগ প্রক্রিয়ার কি কি ধাপ থাকে। খুব ভালো করে জায়গাটা বুঝে নাও। দেখো তোমাদের সিলেকশন একদম প্রথম ধাপে যেটা থাকবে সেটা হচ্ছে সিবিটি 1, ওকে। দ্বিতীয় ধাপে তোমাদের থাকবে হচ্ছে সিবিটি 2। সিবিটি 2 তোমাদের নাও হতে পারে, 2022 সালে যেহেতু সিবিটি 2 হবে সেক্ষেত্রে আমি তোমাদের সিবিটি 2টা কিন্তু এখন রাখছি। ঠিক আছে, 3 নম্বর ধাপে তোমাদের থাকে হচ্ছে পিই
পিইটি অর্থাৎ ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, যার অর্থ হচ্ছে শারীরিক সক্ষমতার পরিচয় তোমাকে দিতে হবে। তুমি যে শারীরিকভাবে সক্ষম সেটা কিন্তু তোমাকে প্রমাণ দিতে হবে। কী কী বিষয় আছে একটু পরেই আসছি। এবং পরবর্তী ধাপে তোমাদের থাকে হচ্ছে ডকুমেন্টস ভেরিফিকেশন এবং মেডিকেল টেস্ট। এইভাবে তোমাদের কিন্তু টোটাল নিয়োগ প্রক্রিয়াটা সম্পন্ন হবে। ঠিক আছে, চলো এক এক করে আমরা বিস্তারিত জেনে নেব। প্রথমে আমরা জেনে নেব যে CBT 1 এক্সামের ক্ষেত্রে তোমাদের কী কী সিলেবাস থাকে। তো দেখো, CBT 1 এক্সামে তোমাদের যে বিষয়গুলো থেকে কোশ্চেন আসে, প্রথমেই থাকবে তোমাদের জেনারেল সায়েন্স থেকে 25টা কোশ্চেন থাকে, ম্যাথামেটিক্স থেকে তোমাদের 25টা কোশ্চেন থাকে, এছাড়া তোমাদের জেনারেল ইন্টেলিজেন্স এবং রিজনিংস থেকে তোমাদের 30টা কোশ্চেন থাকবে, এবং জেনারেল অ্যাওয়ারনেস এবং কারেন্ট অ্যাফেয়ার্স থেকে তোমাদের 20টা কোশ্চেন থাকে। যদি আমরা এইভাবে যোগ করি, দেখো 25 25 50 আর 30 হচ্ছে আমাদের 80 আর 20 কত হচ্ছে 100। এইভাবে টোটাল 100টা কোশ্চেন তোমাদের থাকবে। প্রত্যেকটা উত্তর সঠিক করার জন্য তুমি 1 করে পাবে, অর্থাৎ তোমাদের কিন্তু 100 নম্বরের পরীক্ষা হবে। যদি তোমাদের পরীক্ষার টাইমের কথা বলি, টাইম থাকে তোমাদের হচ্ছে 90 মিনিট অর্থাৎ 1.5 ঘন্টা। এছাড়া পরীক্ষায় কিন্তু তোমাদের নেগেটিভ মার্কিং আছে, অর্থাৎ তুমি যদি 3টে কোশ্চেন ভুল করো তোমাকে কিন্তু 1 নম্বর কেটে নেওয়া হবে, অর্থাৎ নেগেটিভ মার্কিং হচ্ছে তোমাদের 1/3। এছাড়া তোমাদের কিন্তু অবশ্যই MCQ টাইপের পরীক্ষা হবে। এছাড়া তোমরা যদি কেউ জানতে চাও দাদা CBT মানে কি, দেখো CBT কথার অর্থ হচ্ছে কম্পিউটার বেসড টেস্ট, অর্থাৎ তোমার যে সেন্টার পড়বে সেই সেন্টারে গিয়ে তোমাকে কিন্তু কম্পিউটারে বসে অনলাইনে পরীক্ষা দিতে হবে, যার নাম হচ্ছে CBT। আশা করি খুব সহজে তোমরা বুঝতে পারলে যে তোমাদের CBT 1 এক্সামের প্যাটার্ন এবং সিলেবাস তোমাদের কি থাকবে। এই 100 নম্বরে তুমি কেমন পরীক্ষা দিচ্ছ তার উপর থেকে একটা মেরিট লিস্ট তৈরি হবে। সেই লিস্ট অনুযায়ী যদি তোমার নাম চলে আসে তাহলে তুমি পরবর্তী ধাপে যেতে পারবে। পরবর্তী ধাপে কি থাকবে? পরবর্তী ধাপ হচ্ছে আমাদের CBT 2। তো দেখো CBT 2তে তোমাদের কিন্তু একই সিলেবাস থাকবে, কিন্তু কোশ্চেনের পরিমাণ বেড়ে যাবে। ভালো করে বুঝে নাও, তোমাদের জেনারেল সায়েন্স থেকে আগে কি ছিল 25টা, এক্ষেত্রে হয়ে যাবে 30টা। আচ্ছা, ম্যাথামেটিক্স থেকে আগে ছিল 25টা, এখন হয়ে যাবে 30টা। এছাড়া দেখো তোমাদের জেনারেল ইন্টেলিজেন্স এবং রিজনিংস থেকে কোশ্চেন ছিল CBT 1-এ 30টা, এক্ষেত্রে তোমাদের হয়ে যাবে 35টা। এবং জেনারেল অ্যাওয়ারনেস এবং কারেন্ট অ্যাফেয়ার্স থেকে তোমাদের আগে কোশ্চেন ছিল 20টা, এক্ষেত্রে তোমাদের হয়ে যাবে 25টা। এইভাবে যদি আমরা যোগ করি, দেখো আমাদের কত হচ্ছে 30 30 60 আর 35 আমাদের হয়ে যাচ্ছে 95 আর 25 হয়ে যাচ্ছে আমাদের 120। 120 × 1 অর্থাৎ প্রত্যেকটা উত্তর সঠিক করার জন্য তুমি 1 করে পাবে, অর্থাৎ CBT 2 এক্সাম তোমাদের হবে হচ্ছে 120 নম্বরে। ঠিক আছে, এক্ষেত্রে যদি টাইমের কথা বলি, যদিও ফাইনাল যে নোটিফিকেশনটা এখন আউট হয়েছে তাতে কিন্তু টাইমটা উল্লেখ করা নেই, আশা করা যাচ্ছে তোমাদের টাইম কিন্তু 90 মিনিটে থাকবে এবং নেগেটিভ মার্কিং কিন্তু 1/3 থাকবে। অর্থাৎ বিষয়টা তোমাদের কি হয়ে যাবে, দেখো CBT 1 এক্সামে কি হচ্ছিল, 1.5 ঘন্টার মধ্যে 100টা কোশ্চেন। CBT 2 এক্সামটা কঠিন করে দেওয়ার জন্য কি করবে, এই 1.5 ঘন্টার মধ্যে কোশ্চেনের সংখ্যা বাড়িয়ে দিয়ে হয়ে যাবে 120, অর্থাৎ 20টা কোশ্চেন এক্সট্রা তোমাকে করতে হবে, অর্থাৎ তোমার আরও স্পিড বাড়াতে হবে কোশ্চেন সলভ করার ক্ষেত্রে, নাহলে তুমি কিন্তু পারবে না। এই 120 নম্বরে তুমি পরীক্ষা দিলে, এই 120 নম্বরে পরীক্ষা হওয়ার পরে একটা মেরিট লিস্ট তৈরি হবে। সেই মেরিট লিস্ট অনুযায়ী যদি তোমার নাম চলে আসে, পরবর্তী ধাপে তুমি যেতে পারবে। পরবর্তী ধাপ তোমাদের কি, পরবর্তী ধাপ হচ্ছে তোমাদের PET অর্থাৎ ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, শারীরিক সক্ষমতার পরিচয় তোমাকে দিতে হবে। এক্ষেত্রে ছেলেদের জন্য আলাদা, মেয়েদের জন্য আলাদা। প্রথমেই যদি চলে আসি ছেলেদের ক্ষেত্রে, তুমি যদি মেল ক্যান্ডিডেট হয়ে থাকো তোমার ক্ষেত্রে থাকবে হচ্ছে 35 কেজি ওয়েট নিয়ে 2 মিনিট তোমাকে টাইম দেওয়া হবে। 2 মিনিটের মধ্যে তোমাকে 100 মিটার্স কি করতে হবে, পৌঁছে তোমাকে দেখাতে হবে। অর্থাৎ 35 কেজি ওয়েট তোমাকে দেওয়া হবে, 2 মিনিট টাইম থাকবে। 2 মিনিটের মধ্যে তোমাকে কিন্তু 100 মিটার পার করে দেখাতে হবে। কোথাও যদি তুমি ওয়েট রেখে দাও তাহলে কিন্তু হবে না, টাইম বেশি লাগলেও হবে না, 2 মিনিটের মধ্যেই তোমাকে কিন্তু কমপ্লিট করতে হবে। এই ধাপ তুমি যদি ঠিকঠাক পার করতে পারো, এর পরবর্তী ধাপে তোমাকে বলবে যে 1000 মিটার, অর্থাৎ যাকে আমরা শর্টে বলতে পারি 1 কিলোমিটার। ঠিক আছে, 1000 মিটার তোমাকে দৌড়ে দেখাতে হবে। তোমার জন্য টাইম থাকবে হচ্ছে 4 মিনিট 15 সেকেন্ড। 4 মিনিট 15 সেকেন্ডের মধ্যে তোমাকে 1000 মিটার দৌড়ে দেখাতে হবে, তুমি যদি ছেলে হয়ে থাকো। এই দুটো ধাপ থাকছে ছেলেদের জন্য। এরপরে যদি আমরা চলে আসি মেয়েদের ক্ষেত্রে, তুমি যদি ফিমেল ক্যান্ডিডেট হয়ে থাকো সেক্ষেত্রে তোমার হয়ে যাবে এই 35 কেজিটা হয়ে যাবে 20 কেজি, ওইটা তোমাকে কম দেওয়া হবে। তোমার ক্ষেত্রে টাইম একই থাকবে, তোমার ক্ষেত্রে যে দৌড় সেটা কিন্তু একই থাকবে, অর্থাৎ 100 মিটারই তোমাকে পার করতে হবে 2 মিনিটের মধ্যে। ওয়েটটা তোমাদের ক্ষেত্রে কমে গিয়ে হয়ে যাবে 20 কেজি। ঠিক একই রকমভাবে নেক্সট যে ধাপ সেটা থাকবে তোমাদের 1000 মিটারই তোমাদের থাকবে। ছেলেদের ক্ষেত্রে টাইম ছিল 4 মিনিট 15 সেকেন্ড, মেয়েদের জন্য টাইম হয়ে যাবে 5 মিনিট 40 সেকেন্ড।
5 মিনিট 40 সেকেন্ডের মধ্যে তুমি যদি মেয়ে হয়ে থাকো 1000 মিটার তোমাকে দৌড়ে দেখাতে হবে। এই হচ্ছে তোমাদের ফিজিক্যাল টেস্ট বা ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টের ব্যাপার। এই ধাপটা ঠিকঠাক মতন তোমাকে পার করতে হবে, যদিও এই ধাপে কিন্তু কোনো রকম নম্বর তোমাদের থাকে না, এটা একটা কোয়ালিফাইং নেচার, তোমাকে কিন্তু ঠিকঠাক মতন এটাকে পাস করতে হবে, তাহলে তুমি পরবর্তী ধাপে যেতে পারবে। পরবর্তী ধাপে তোমাদের থাকবে হচ্ছে ডকুমেন্টস ভেরিফিকেশন, অর্থাৎ তুমি যখন অনলাইনে আবেদন করেছো, যা যা ডকুমেন্টস তুমি সাবমিট করেছো, তোমার মাধ্যমিকের রেজাল্ট বলো, আই কার্ড বলো, এছাড়া তোমার যদি কাস্ট সার্টিফিকেট থাকে, সেই সমস্ত বিষয়গুলো তোমাকে কিন্তু অরিজিনালি দেখাতে হবে, যেগুলো কিন্তু ভেরিফাই করা হবে, ঠিক আছে। এবং একদম শেষে তোমাদের কিন্তু একটা ফাইনাল মেরিট লিস্ট তৈরি হবে। এই যে তুমি 120 নম্বরের যে পরীক্ষা দিলে, এর উপর থেকে একটা মেরিট লিস্ট তৈরি হবে, একটা কাট অফ মার্ক যাবে, টোটাল যত ভ্যাকেন্সি থাকবে তার উপর নির্ভর করে একটা মেরিট লিস্ট তৈরি হবে, এবং সেই মেরিট লিস্ট অনুযায়ী যদি তোমার নাম চলে আসে, তাহলে তুমি ধরে নাও খুব সহজে চাকরিটা তুমি পেয়ে গেছো। চলে আসি এরপরের গুরুত্বপূর্ণ পয়েন্ট, এক্সাম ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ পরীক্ষার ভাষা কি থাকবে। দেখো, তোমরা যারা ওয়েস্ট বেঙ্গলের ছাত্রছাত্রী, যারা বাংলা মিডিয়াম থেকে পড়াশোনা করো, তোমরা কিন্তু অবশ্যই বাংলা ভাষায় পরীক্ষা দিতে পারবে। এছাড়া আরও কিন্তু 14 থেকে 15 রকম ভাষা অপশানে থাকে। যখন তুমি আবেদন করবে বা ফর্ম ফিল আপ করবে, তোমাকে কিন্তু এই বাংলা ভাষাটা সিলেক্ট করে নিতে হবে, ঠিক আছে। চলো সে এরপরের পয়েন্ট, স্যালারি। ধরে নিচ্ছি তুমি ধরো চাকরিটা পেয়ে গেছো, সেক্ষেত্রে তুমি পার মান্থ কত টাকা স্যালারি পেতে পারো। দেখো, সব কিছু মিলিয়ে বেসিক পে, এইচআরএ, ডিএ, টিএ সমস্ত কিছু মিলিয়ে যা যা ছাড় আছে, মিনিমাম তুমি ধরে নাও একদম শুরুতে 22,000 টাকা থেকে 25,000 টাকা অবধি তোমার কিন্তু একটা স্যালারি থাকবে একদম শুরুতে পার মান্থ, ওকে। এরপরে যত তোমার টাইম বাড়তে থাকবে, অটোমেটিকলি তোমার কিন্তু স্যালারিটা দিনে দিনে বাড়তে থাকবে। তো এই হচ্ছে পুরো বিষয়। এছাড়া তোমরা যদি কেউ প্রশ্ন করো, দাদা হাইট, ওয়েট, চেস্ট এরকম কোনো কি ব্যাপার আছে আর্মি নেভির মতন, তার অ্যান্সার হচ্ছে না, জাস্ট ফিজিক্যাল টেস্টের ব্যাপারটাই আছে, কোনো রকম কিন্তু মেজারমেন্ট টেস্টের ব্যাপার কিন্তু রেলের গ্রুপ ডিতে থাকে না। তো আশা করছি মেন গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো খুব সহজে তোমাদের সামনে তুলে ধরতে পেরেছি। এরপরে যদি আরও কোনো রকম প্রশ্ন তোমার মনে এসে থাকে, অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও। তোমাদের প্রশ্নের সংখ্যা যদি বেশি হয়, সেই প্রশ্নগুলোকে নিয়ে আমি একটা সেপারেট ডিটেলসে ভিডিও আবার তোমাদের জন্য নিয়ে আসবো। তো আশা করছি আজকের এই ভিডিওটা তোমাদের ভালো লাগলো। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো, যারা এখনো সাবস্ক্রাইব করোনি অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থেকো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, জয় হিন্দ।